আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের বাংলা আনন্দ পাঠ বইয়ের কাবুলের শেষ প্রহরে এই গল্পটা শেখাবো। এটা সৈয়দ মুজতবা আলীর একটা ভ্রমণ কাহিনী। সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে যে একটা ভ্রমণ কাহিনী আছে সেখান থেকে একটা পার্ট এখানে দেওয়া। লেখক যখন আফগানিস্তানের রাজধানী কাবুলে শিক্ষকতার দায়িত্ব পালন করেন তখন আব্দুর রহমান নামে এক গৃহ পরিচারক তার সব বাসার কাজগুলো করে দিত, তার জন্য রান্না বান্না করত, তার বাসায় ছিল। তার সাথে একটা গভীর মমত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছিল। তো যখন আফগানিস্তানে আবার যুদ্ধের পরিস্থিতি বা অরাজকতা তৈরি হয় তখন লেখককে সেখান থেকে চলে আসতে হয়। তো তিনি যখন সেখানে থেকে বিমান যোগে চলে আসবেন তখন তিনি একটা মাত্র তার জন্য নিজের জন্য বিমানের টিকিট সংগ্রহ করতে পারেন। তো তখন তিনি চলে আসবেন। চলে আসার আগ মুহূর্তের কিছু স্মৃতি এখানে তিনি উল্লেখ করেছেন। ভ্রমণ কাহিনী কাবুলের শেষ প্রহরে, লিখছে হলো সৈয়দ মুস্তফা আলী। তোমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছ। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো যে সেই লেখকের ছবি। আর এটা হলো আব্দুর রহমানের ছবি। হ্যাঁ, এটা প্রতীকী ছবি একটা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়ল আব্দুর রহমান, মানে সকালবেলা তার ঘুম থেকে উঠে মনে পড়ছে আব্দুর রহমানের কথা। সাথে সাথে তাকে ডাক দিছে। সঙ্গে সঙ্গে সে এসে ঘরে ঢুকলো। সে হাজির। ডাকার সাথে সাথে হাজির। রুটি, মামলেট, পনির, চা এগুলো নিয়ে আসছে। মামলেট হলো অমলেট, মানে এই যে ইংলিশে বলে অমলেট, মানে ডিম ভাজি যেটাকে বলি আমরা। আর পনির হলো লবণাক্ত জমাট বাঁধা ছানা। পনিরের চা অনেক জায়গায় অনেক জনপ্রিয়। তো সে এই খাবারগুলো নিয়ে আসে। রুটি, মামলেট, পনির আর চা। অন্যদিন খাবার দিয়ে চলে যেত। কিন্তু আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে তাকিয়ে রইল। অন্যদিন হলে সে কিন্তু চলে যেত। কিন্তু আজকে সে কার্পেটের দিকে তাকিয়ে রইল। কি মুশকিল? এমন সময় মৌলানা এসে বললেন, মৌলানা হলো, তাহলে এই গল্পে মৌলানা হলো লেখকের একজন সহকর্মী বা পরিচিত ব্যক্তি, যিনি কাবুলের তৎকালীন রাজনৈতিক অরাজকতা ও যুদ্ধাবস্থার কারণে লেখকের মতোই কাবুল ত্যাগ করে চলে যাচ্ছিলেন। তিনি কিন্তু প্লেনে লেখকের সহযাত্রী ছিলেন এবং উড়োজাহাজটি উড়ার সময় যখন লেখক তার বিশ্বস্ত প্রিয় ভৃত্য আব্দুর রহমানকে শেষবারের মতো দেখতে চাচ্ছিলেন, তখনই ওই মৌলানায় নিজের সিটটা লেখককে ছেড়ে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকাতে বলেছিলেন। তাহলে মৌলানা কে ছিল? এই গল্পে মৌলানা ছিল একজন লেখকের একজন সহকর্মী বা একজন পরিচিত ব্যক্তি। তা মৌলানা এসে একটা চিরকুটে লেখা আছে সেটা দেখালেন। যে মৌলানা এসে বললেন যে চিরকুটে লেখা আছে মাথাপিছু ১০ পাউন্ড লাগেজ নিয়ে যেতে দিবে। কি রাখি কি নিয়ে যাই, মানে ১০ পাউন্ডের বেশি কিছু নিতে দিবে না। কারণ যখন বিমান দিয়ে আসার সময় ১০ পাউন্ডের বেশি জিনিস নিতে দেবে না। তো ঘরের মাঝখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালাম তখন মনে যে প্রশ্ন উঠল তার কোনো উত্তর নেই। কারণ নিয়ে যাব কি আর রেখে যাবই কি? ওই তো আমার ২ ভলুম রাসায়ন অভিধান। ভলুম মানে ভলিউম, ইংরাজি ভলিউম। আর মানে বইয়ের খণ্ড, বাংলায় বলে বইয়ের খণ্ড। রাসায়ন হলো রাশিয়ান। অভিধান মানে ডিকশনারি আরকি। ডিকশনারির বাংলা হলো অভিধান। তাহলে রাশিয়ান এই যে অভিধানের ২ টা খণ্ড ছিল তার কাছে। সেগুলো লেখকের কাছে অনেক প্রিয় ছিল। কারণ লেখকের মতে যে এগুলো এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাসকন্দ। মস্কো মানে রাশিয়ার রাজধানী মস্কো। সেখান থেকে ট্রেনে করে তাসকন্দ। তাসকন্দ কিন্তু রাশিয়ার দক্ষিণ অঞ্চলের একটা শহর ছিল। তারপর বর্তমানে এটি হলো উজবেকিস্তানের রাজধানী। তো এই মস্কো থেকে তাসকন্দ। সেখান থেকে মোটরে করে আমুদরিয়া। আমুদরিয়া একটা নদীর নাম, যে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, হ্যাঁ? তাজাকিস্তান, তো এই অঞ্চলের একটা নদীর নাম হলো আমুদরিয়া। তার মানে তাসকন্দ থেকে সেখান থেকে আমুদরিয়া, তারপর সেখান থেকে খেয়া পেরিয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পিছনে ফেলে তারপর হিন্দুকুশ যে পর্বতমালা আছে সেটার চড়াই উতরাই হিন্দুকুশ পর্বতমালার উঁচু নিচু পার হয়ে এসে পৌঁছেছে নাকি কাবুল। লেখকের মতে এই বই দুইটা কি হলো, মস্কো থেকে ট্রেনে করে তাসকন্দ আসছে, সেখান থেকে আমুদরিয়া, আমুদরিয়া নদী পার হয়ে নদীটা খেয়া পার হয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান পেছনে ফেলে হিন্দুকুশ পর্বতমালা আর কি যেটা, সেখানে চড়াই উতরাই পেরিয়া কাবুলে পৌঁছেছে। ওজন হলো ৬ পাউন্ড। লেখকের কাছে এই বইগুলো অনেক দূর দূরান্ত থেকে তার কাছে আসছে। তো এখন এগুলো তো তিনি ছাড়তে পারেন না। ভুলেই গিয়েছিলাম। তো লেখক বলছে ভুলেই গিয়েছিলাম। একজোড়া চীনা ভাস, আবার সাথে তার ছিল কি একজোড়া চীনা ভাস। ভাস মানে ভেজ, ইংলিশে যে VASC ভেজ মানে যেটা ফুলদানি, হ্যাঁ? উচ্চারণে এটাকে ভাস বলা যায়। একজোড়া চীনা ভাস, চাইনিজ একজোড়া ফুলদানি ছিল। পাতিনেবুর মতো রং, আর চোখ বন্ধ করে হাত বোলালে মনে হবে যেন পাতিনেবুর গায়ে হাত বোলাচ্ছি। নেবু মানে লেবু, পাতিলেবু।
পাতিলেবুর কালার। মনে হবে যে পাতিলেবুর গায়ে হাত বোলাচ্ছি। এরকম হলো ফুলদানিগুলো ছিল। একটু জোরে চাপ দিলেই বুঝি নখ ভেতরে ঢুকে যাবে। মানে একটু নরম টাইপের হয়তো ছিল হালকা। এছাড়া কত ছোটখাটো টুকিটাকি এমন অনেক জিনিস তো তার কাছে আছে। তো তিনি কোনগুলো রাখবেন, কোনগুলো ফেলে চলে আসবেন। কত ছোটখাটো টুকিটাকি। পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই। কিন্তু আমার কাছে এদের প্রত্যেকটি আলাউদ্দিনের প্রদীপের মতো। পৃথিবীর হয়তো কারো কাছে এগুলো তেমন কোনো মূল্য নাও থাকতে পারে। কিন্তু লেখকের কাছে এগুলো মহামূল্যবান সম্পত্তি। এগুলো লেখকের কাছে আলাউদ্দিনের প্রদীপের মতো। আলাউদ্দিনের প্রদীপে ঘষা দিলে যেমন কি হয়? যেমন হলো আজব দৈত্য বেরিয়ে আসে এবং তার সব চাহিদা পূরণ করে। লেখকের মতে এই বইগুলো তার কাছে আলাউদ্দিনের প্রদীপের মতো। ঠিক আছে? তাহলে যে এখানে দেখো আমুদরিয়া আমি শব্দটা দিয়ে দিছি। এটা হলো তাজিকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান আর উজবেকিস্তানের মধ্যে দিয়ে প্রবাহিত একটা নদীর নাম। আর তাশকন্দ হলো তৎকালীন রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটা শহর, বর্তমানে উজবেকিস্তানের রাজধানী। আর রাসান মানে রুশ, যেটা ইংরাজি রাশিয়ান বলে। আর ভলিউম মানে বইয়ের খণ্ড, ইংরেজিতে বলে ভলিউম। আর কার্পেট মানে গালিচা। অবশ্য জামা কাপড় পরে নিলাম এক গাদা। লেখক অনেকগুলো জামা কাপড় পরে নিলেন। এক গাদা জামা কাপড় পরে নিলেন। মৌলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গেই আগেই বেরিয়ে পড়েছিলেন। পাঞ্জাবি মানে পাঞ্জাব প্রদেশের এক লোক। তো তার সাথে মৌলানা বেরিয়ে গেছিল। মৌলানা যে লেখকের সহকর্মী বা পরিচিত ব্যক্তি, তিনি হলো তার এক পাঞ্জাবি বন্ধুর সাথে আগেই বেরিয়ে গেছিল। তো আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে। আব্দুর রহমান কি করছে? বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে। আমি একটা চেয়ারে বসে, আব্দুর রহমান আমার পায়ের কাছে বসে। আমি বললাম, আব্দুর রহমান, তোমার উপর অনেকবার খামোখা রাগ করেছি, মাফ করে দিও। লেখক আব্দুর রহমানকে বললেন যে আমি তোমার উপরে অনেকবার খামোখা রাগ করেছি, কারণ ছাড়াই রাগ করেছি, তুমি মাফ করে দিও। যেহেতু আব্দুর রহমান তার বাসায় অনেকদিন কাজ করেছে, লেখকের মনে হলো হয়তো তার উপর রাগ করেছে খামোখা, তাকে যেন মাফ করে দেয়। আব্দুর রহমান আমার দু হাত তুলে নিয়ে আপন চোখের উপর ধরলেন, চেপে ধরলেন। ভেজা, তার চোখগুলো ভেজা ছিল, চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি বললাম, ছি আব্দুর রহমান, এ কি করছো? আর শোনো, যা রইলো সবকিছু তোমার। তুমি এগুলো কি করছো? কান্নাকাটি করতেছে কেন? এগুলো যা কিছু আছে এগুলো সব এখন তোমার থাকবে, হ্যাঁ? কান্নাকাটি করো না। তো রাস্তা দিয়ে চলছি, পিছনে পুটুলি হাতে আব্দুর রহমান। তো আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আব্দুর রহমান পিছনে পুটুলি মানে ব্যাগ নিয়ে আসতেছে। একটা পুটুলি নিয়ে আসতেছে। দুই একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। দেখলাম সে চুপ করে থাকাটাই পছন্দ করছে। মানে দুই একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করলো লেখক, কিন্তু দেখলো যে আব্দুর রহমান চুপ করে থাকাটাই বেশি পছন্দ করছে। শহর ছাড়িয়ে মাঠে নামলাম। আর হাওয়াই জাহাজের ঘাঁটি আর বেশি দূরে নয়। শহর ছাড়িয়ে মাঠে নামলাম। মানে শহর পার হয়ে আসছি। হাওয়াই জাহাজ মানে উড়োজাহাজ মানে প্লেন, বিমান। তো এই হাওয়াই জাহাজের ঘাঁটি মানে বিমানবন্দর। বুঝছে? বিমানবন্দর আর বেশি দূরে নয়। পিছনে ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালাম। এই নিরস নিরানন্দ বিপদসংকুল পুরী ত্যাগ করতে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হবার কথা নয়। মানে এই নিরস মানে আফগানিস্তান মতো জায়গা, যেখানে মরুভূমির মতো জায়গা, হ্যাঁ? খরা, দুর্ভিক্ষ, যুদ্ধ, যে বিপদ, এত কিছু এই শহরের মধ্যে। তো এই শহর থেকে যাওয়ার সময় আসলে মনে কষ্ট পাওয়ার হয়তো কিছু নেই। পুরী মানে নগরী, শহর। কিন্তু বোধ হয় এইসব কারণেই যে লোকের সঙ্গে আমার হৃদ্যতা জন্মেছিল, তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগলো। যেহেতু অঞ্চলটা যেহেতু ভালো লাগতো না, মানে এই অঞ্চল জায়গাগুলো যেহেতু লেখকের কাছে আপন ছিল না, প্রিয় ছিল না, কিন্তু এই জায়গার লোকগুলোর সাথে যাদের সাথে হৃদ্যতার সম্পর্ক মানে খুবই ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, তাদের প্রত্যেকে অসাধারণ আত্মজন বলে মনে হলো লেখকের। এদের প্রত্যেকেই আমার হৃদয় এতটা দখল করে বসে আছে যে এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে আমার মনে হলো আমার সত্তাটা যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলছে। লেখক যখন সেই শহরে ছিলেন, সেখানে মানুষদের সাথে দীর্ঘদিন থাকার কারণে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে তার চাকর আব্দুর রহমানের সাথেও অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। এখন সেখান থেকে আসার সময় তার মন যেন, তার সত্তাটা যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলছে, তার আত্মা যেন কেউ দুটুকরা করে ফেলতেছে। লেখকের মনে খুব কষ্ট হতে লাগলো। ফরাসিতে একটা শব্দ আছে, ফরাসিতে বলে পার্থিও সে তা মুরির, মানে প্রত্যেক বিদায় গ্রহণের রয়েছে খণ্ড মৃত্যু। তাহলে এই যে পার্থিও সে তা মুরির, এটা দিয়ে প্রশ্ন আসতে পারে। ওকে, তোমরা এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তো আমি এটা নিয়ে একটা উত্তর এখানে দিয়েছি, যে তোমাদের একদম ব্যাকরণিক ব্যাখ্যা সহ এটার ব্যাখ্যাটাও দিয়েছি। পার্থিও সে তা মুরির মানে প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু। তাহলে মূল বাক্য, যে ফরাসি ভাষার মূল বাক্যটা ছিল যে পার্থির সে মুরিও আ প, মানে পার্থির মানে কি জানো?
প্রার্থীর মানে হলো প্রস্থান করা। প্রার্থীর মানে প্রস্থান করা। এটা কিন্তু বইয়ের গল্পের মধ্যে এটুকু নাই। হ্যাঁ? এটুকু আমি দিয়ে দিছি তোমাদেরকে। প্রার্থীর মানে হলো প্রস্থান করা। তাই আমি ব্যাখ্যা করে দিয়েছি। প্রার্থীর মানে প্রস্থান করা, চলে যাওয়া বা বিদায় নেওয়া। এটা ক্রিয়া শব্দ। আর সে, সে শব্দটা ২ টা শব্দের সংক্ষিপ্ত রূপ। একটা হলো সে মানে আরেকটা হলো এস্ট। হ্যাঁ? সে এটা অর্থ হলো এটি বা তা। এটা সর্বনাম বোঝায় বাংলা ব্যাকরণ অনুযায়ী। আর এস্ট এটা হলো হওয়া। হ্যাঁ? ক্রিয়ার রূপ একটা যার অর্থ হয়। আর তার মানে এই শব্দের যৌথ অর্থ কি? এটা হয় বা তা হলো, তা হলো। মানে প্রস্থান করা সে সেটা হলো বা তা হলো মুরি মানে মুরি মানে হলো এটা একটা ক্রিয়াপদ, এটা অর্থ হলো মরে যাওয়া। মরে যাওয়া বা মৃত্যুবরণ করা। আর হলো এটা একটা আর্টিকেল যার অর্থ হলো একটি। মানে বোঝায় কি? একটি। মানে হলো এটা একটা অ্যাডভার্ব, হ্যাঁ? যার অর্থ হলো একটু। মানে সামান্য বা অল্প। তাহলে প্রার্থীর সে মুড়ি প্রার্থীর মানে প্রস্থান করা, সে মানে হলো এটি হয় বা তা হয়, আর মুড়ি মানে হলো মরে যাওয়া। আর মানে হলো একটি, হ্যাঁ? মানে এক। আর মানে সামান্য, মানে অল্প পরিমাণ। তাহলে একসঙ্গে যদি আমরা শব্দগুলো মেলাই তাহলে কি হবে? প্রস্থান করা বা বিদায় নেওয়া তা হলো একটুখানি মরে যাওয়া। মানে ওই একখণ্ড মৃত্যুর মতো। তাহলে এই কথাটার অর্থ কি? আসলে প্রতিটি বিদায়ের মধ্যে লুকিয়ে থাকে অস্তিত্বের সামান্য একটুখানি অংশ হারিয়ে ফেলা বা মৃত্যুর মতো এক টুকরো যন্ত্রণা। মানে প্রত্যেকটা বিদায়ে যখন আমরা নেই কোনো জায়গা থেকে, যেন আমাদের অস্তিত্বের একটু কিছু অংশ হারিয়ে ফেলা সেখান থেকে। এক কথায় মৃত্যুর মতো এক টুকরো যন্ত্রণার মতো। তাহলে অন্তর্নিহিত অর্থ কি দেখো? আসলে মানুষ যখন কোনো প্রিয় স্থান বা পরিচিত কোনো পরিবেশ বা ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায় বা বিদায় নেয়, তখন তার মনের একটা অংশ বা অস্তিত্বের একটা টুকরা যেন ওখানেই রয়ে যায়। চেনা সবকিছুকে পেছনে ফেলে আসার এই যে মানসিক শূন্যতা, তীব্র কষ্ট, একেই লেখক একটি ছোটখাটো বা খণ্ড মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ প্রতিটি বড় বিদায় মানুষের জীবনের একটা সোনালী অধ্যায়ের অবসান ঘটায়, যা মনস্তাত্ত্বিকভাবে এক ধরনের মৃত্যুর মতো যন্ত্রণাদায়ক। ওকে, তাহলে তোমরা এই সব বাক্য এটা দ্বারা কি বোঝায় এটা তাহলে তোমরা মনে রাখবা। হাওয়াই জাহাজ এলো মানে উড়োজাহাজ আলো বিমান এলো, আমাদের বস্তিগুলো সাড়ম্বরে ওজন করা হলো। মানে আমাদের বুসকা মানে মালপত্রগুলো ওজন করা হলো। কারো পোটলা ১০ পাউন্ডের বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ্রাঘাত। তার মানে কারো পোটলা ১০ পাউন্ডের বেশি হয়ে যাওয়া মানে সেটা হলো তাদের মাথায় বজ্রের আঘাতের মতো। কারণ সেগুলো তো নিতে পারবে না। আর মানুষ তো অনেক ভেবেচিন্তে এই জিনিসপত্র নেয়, তাই না? কিন্তু এর মধ্যে আবার যদি বিমানবন্দরে যায় সেগুলো নিতে না দেয়, তখন তো আরো সমস্যা। অনেক ভেবেচিন্তে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশ থেকে হচ্ছে, তার থেকে ফের জিনিস কমানো যে কতটা কঠিন সেটা দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব। একজন তো হাউমাউ করে কেঁদে ফেললেন। শুনেছ কি করছে? হাউমাউ করে কেঁদে ফেলছে। এইটুকু ওজনের ভিতর আবার এক গুণী একখানা আয়না এনেছেন। গুণী মানে পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি। একখানা কি আনছে? আয়না আনছে। গুণী এখানে একটু ব্যঙ্গ করে বলছে, উনি এক গুণী সাপ, হ্যাঁ? আয়না নিয়ে আসছে। এত বিয়ার মধ্যে যে কিছুই নিতে দেয় না, এর মধ্যে আবার একটা আয়না নিয়ে আসছে। আয়নার আর কি কাজ আছে যে আয়না নিয়ে যাইতে হবে? এজন্য একটু ব্যঙ্গ করে লেখক বলেছেন যে, "এইটুকু ওজনের ভিতর আবার এক গুণী একখানা আয়না এনেছেন।" লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম, কই তেমন কিছু খাপসুরত অ্যাপোলো তো নন। মানে লেখক লোকটির চেহারার দিকে তাকিয়ে দেখলেন। তা বললেন যে, কই? খাপ হলো আর ফার্সি শব্দ খাপ আর সুরত হলো আরবি শব্দ সুরত। খাপসুরত মানে কি? খুব সুন্দর। আর অ্যাপোলো বলতে গ্রিক পুরাণে সৌন্দর্যের দেবতা হলো অ্যাপোলো। এখন এখানে লোকটা যেহেতু একটা আয়না নিয়ে আসছে, এক গুণী, হ্যাঁ? পণ্ডিত। এমন পণ্ডিত হয়ে গেছে আয়না নিয়ে আসছে। চেহারার দিকে তাকায় তো এত সুন্দর লাগলো না তাকে লোকটাকে। খাপসুরত হলো, খাপ হলো ফার্সি শব্দ আর সুরত হলো আরবি শব্দ। তাহলে খাপসুরত হলো ওই যে ও খুব সুন্দর। তাহলে এখন তাকে ব্যঙ্গ করে এই অ্যাপোলোর সাথে তুলনা করা হয়েছে। তো লোকটা তো এত সৌন্দর্য না, অধিকারী না, একেবারে আয়না নিয়ে ঘুরে। ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে বেরিয়েছে। এ কথা তাহলে মিথ্যা নয়। মানে ঘরে যখন আগুন লাগে তখন মানুষ হয়তো ছুটে বেরোবার সময় ঝাঁটা নিয়ে দৌড়াদৌড়ি করে। আসলে ঝাঁটার কোনো কাজ আছে বলো? আগুন নেভানোর জন্য? প্রয়োজন নেই। আমার লোকটা তো আয়নার এত প্রয়োজন নেই। তাও সে আয়না নিছে কেন? এজন্য লেখক এই কথাটি বলেছে। তাহলে এটা দিয়ে কিন্তু তোমাদের এখানে প্রশ্নের মধ্যে আসতে পারে। তো ওরে আব্দুর রহমান, তুই এটা এনেছিস কেন? আবার আব্দুর রহমানকে বলছে, তুই এটা এনেছিস কেন? ১০ পাউন্ডের পুঁটুলিটা এনেছে ঠিক, কিন্তু বাঁ হাতে আমার টেনিস র‍্যাকেটখানা কেন? মানে আব্দুর রহমান আবার সাথে কি করছে? টেনিস র‍্যাকেটটা নিয়ে আসছে।
টেনিস খেলার যে র্যাকেট সেটা নিয়ে আসছে। ১০ পাউন্ডের পুটলি ঠিকই আছে ১০ পাউন্ডের, কিন্তু আবার একটা র্যাকেট নিয়ে আসছে। আব্দুর রহমান কি একটা বিড়বিড় করে বলল আরকি। বুঝলাম যে সে ওই র্যাকেটখানাকেই সবচেয়ে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল। কারণ ও জিনিসটা তাকে আমি কখনোই ছুঁতে দিতাম না। মানে র্যাকেটটা লেখক আব্দুর রহমানকে কোনোদিনই ছুঁতে দেয়নি আরকি। আব্দুর রহমান ওই আমাদের দেশের ড্রাইভারদের মতো আরকি। তার বিশ্বাস স্ক্রু মাত্রই কি এমনভাবে টাইট করতে হবে যেন কি সেটা যেন আর কখনোই খোলা না যায়। আমাদের দেশের মানুষ কিন্তু এটাই মনে করে, তাই না? স্ক্রু মানে কি এমন টাইট দিতে হবে যেন আর খোলা না যায়। আরে অপটিমাম তো একটা শব্দ আছে নাকি? অপটিমাম। অপটিমাম মানে সহজে খোলা যায় এমন। স্ক্রু মানে যে এভাবে টাইট দিতে হবে আর খুলতে হবে না। এটা তো কোনো কথা নয়, তাই না? অপটিমাম তো একটা শব্দ আছে, তাই না? তাহলে অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমানকে বোঝাতে না পেরে শেষটায় কড়া হুকুম দিয়েছিলাম। মানে শেষটায় কড়া হুকুম দিয়েছিলাম, র‍্যাকেট প্রেসে বাঁধা দূরে থাক, সেজন্য ওটা ছায়াও না মারায়। আসলে র‍্যাকেট বাঁকা না হওয়ার জন্য স্ক্রু দিয়ে একটা ফ্রেমে চেপে বেঁধে রাখা হয়। ইংরেজিতে বলে প্রেস, হ্যাঁ? এটা হলো যে ও বুঝতোই না। ঠিক আছে? এমনভাবে স্ক্রু টাইট করত, এমনভাবে করত। এজন্য লেখক বলছে তোমার ওটা ধরার দরকার নেই, হ্যাঁ? একবারে ধরতেই নিষেধ করে দিছে লেখক। এজন্য আব্দুর রহমান মনে করছে এটা তার জন্য খুবই প্রয়োজনীয় জিনিস। এই যে তাকে ধরতে দেয় না কারণ এইজন্য। আব্দুর রহমান তাই ভেবেছে যে সাহেব নিশ্চয়ই ওটা সঙ্গে নিয়ে হিন্দুস্তানে যাবে। কারণ আব্দুর রহমান ভেবেছে যে লেখক তিনি এটা তার নিজ গ্রাম, নিজ দেশে নিয়ে যাবেন। দেখি স্যার ফ্রান্সিস, তিনি নিতান্ত সামনে, বয়সে বড়, তাই একটা ছোটা নোট করলাম। তো দেখি স্যার ফ্রান্সিস নিতান্ত সামনে, মানে স্যার ফ্রান্সিস ইংরেজ, তিনি সামনে এসে পড়ছে। তো বয়সে তিনি একটু বড়, তাই ছোটার চেয়ে ছোট, মানে সবচেয়ে ছোট আরকি। নট করলো, মানে মাথা নত করে একটু অভিবাদন জানানো। ইংরেজিতে বলে নট, হ্যাঁ? এনওডি নট। সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন, "গুড মর্নিং, আই উইশ আ গুড জার্নি।" আমি ধন্যবাদ জানালাম। তো লেখক হয়তো বললেন, "থ্যাংক ইউ।" ধন্যবাদ জানালেন। সাহেব বললেন, "ভারতীয়দের সাহায্য করবার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষে সে কথাটা আপনি বলবেন গিয়ে।" আমি বললাম, "আমি নিশ্চয়ই সব কথা বলবো।" সাহেব ভোঁতা না ঘরের ডিপ্লোমেট ঠিক বুঝতে পারলাম না। আসলে ভোঁতা মানে হলো ধারহীন, এখানে চালাক না এরকম বোঝায়। আর ঘরেল মানে কি? ঘরেল মানে অনেক বেশি চালাক, পাকা। ডিপ্লোমেট মানে কূটনীতিক। তার মানে স্যার ফ্রান্সিস হলো তাহলে সেখানকার ডিপ্লোমেট ছিল হয়তো। তার সাথে লেখকের কথা হয়। বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে, "ব আমানে খুদা।" মানে বিদায় নেবার সময় আফগানিস্তান থেকে যে চলে যাচ্ছে সে বলে, "ব আমানে খোদা।" মানে তোমাকে খোদার আমানতে রাখলাম। আর যে যাচ্ছে না, যে সেখানে থেকে যাচ্ছে, সে বলে, "ব খুদা সপুর্দ মত।" মানে তোমাকে খোদার হাতে সোপর্দ করলাম। যে যাচ্ছে না সে বলে। কারণ আব্দুর রহমান আমার হাতে চুমু খেলো। আমি বললাম, "ব আমানে খোদা আব্দুর রহমান।" মানে তোমাকে খোদার কাছে রেখে গেলাম আব্দুর রহমান। আর আব্দুর রহমান মন্ত্র উচ্চারণের মতো একটানা বলে যেতে লাগলো, "বখুদা সপুর্দমত সাহেব, বখুদা সপুর্দমত সাহেব।" মানে বারবার বলতে লাগলো যে, "আমি আপনাকে খোদার হাতে সোপর্দ করলাম। আমি আপনাকে খোদার হাতে সোপর্দ করলাম সাহেব।" হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন। এটা শুনে হঠাৎ স্যার ফ্রান্সিস বলতেছে যে, "এ দুর্দিনে যে টেনিস র‍্যাকেট সঙ্গে নিয়ে যেতে চায়, সে নিশ্চয়ই পাকা স্পোর্টসম্যান।" হ্যাঁ? স্যার ফ্রান্সিস একটু বলে উঠল যে, "এই দুর্দিনে মানে যুদ্ধের মতো পরিস্থিতি, বিপদ, এই সময় টেনিস র‍্যাকেট নিয়ে যাওয়ার মানে কি? তার মানে অবশ্যই ভালো খেলোয়াড়, যে টেনিস খেলে, সবসময় খেলে। খেলোয়াড় তো এটা নিয়ে এটা রেখে যাবে কিভাবে?" এটা মনে করল স্যার ফ্রান্সিস, মানে বললেন এটা। লিগেশনের এক কর্মচারী বললেন, মানে দূতাবাসের এক কর্মকর্তা। ইংরেজিতে বলে লিগেশন, হ্যাঁ? লিগেশনের এক কর্মচারী বললেন, "ওটা ১০ পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেওয়া হয়েছে।" মানে ওটা ১০ পাউন্ডের বাইরে। এটা ফেলে দেওয়া হয়েছে। এটা নেওয়া যাবে না। সাহেব বললেন, "ওটা প্লেনে তুলে দাও।" মানে ওইখানকার মানে দূতাবাসের এক কর্মচারী বললেন, "ওটা নিতে পারবে না।" কিন্তু স্যার ফ্রান্সিস বললেন, তিনি বললেন যে, "ওটা প্লেনে তুলে দাও।" মানে ওটা নিতে পারবে আরকি। আসলে ওই একটা গুণ না থাকলে ইংরেজদের কাকসিলে তুলে নিয়ে যেত। মানে ওরা মাঝে মাঝে কিন্তু ভদ্রদের সাথে ভদ্র ব্যবহারও করত, হ্যাঁ? এবং তারা কিছু ক্ষেত্রে সহযোগিতার মনোভাব দেখাইতো। এজন্য বলছে। আব্দুর রহমান এবার চেঁচিয়ে বললেন, "বখুদা সপুর্দমত সাহেব, বখুদা সপুর্দমত।" আব্দুর রহমান বলল যে, "আপনাকে খোদার কাছে সোপর্দ করলাম সাহেব, আপনাকে খোদার কাছে সোপর্দ করলাম।" আব্দুর রহমান চেঁচিয়ে বলতেছিল। এদিকে প্রোপেলার ভীষণ শব্দ করছে। প্রোপেলার মানে ইঞ্জিনের পাখা। ইঞ্জিনের পাখা ভীষণ শব্দ করছে। আব্দুর রহমানের তার স্বরে চিৎকার প্লেনের ভিতর থেকে শুনতে পাচ্ছি।
মানে আব্দুর রহমানের চিৎকারও প্লেনের ভিতর থেকে শোনা যাচ্ছে। সে বাইরে থেকে চিৎকার করতেছে। হাওয়াই জাহাজ জিনিসটাকে আব্দুর রহমান বড্ড ডরায়, হ্যাঁ? মানে বিমানকে আব্দুর রহমান অনেক ভয় পায়। তাই খোদা তাআলার কাছে সে বারবার নিবেদন করেছে যে, আমাকে সে তারই হাতে সঁপে দিয়েছে। প্লেন চলতে আরম্ভ করেছে। শেষ শব্দ শুনতে পেলাম সপুর্দমত। মানে শেষমেশ আবার এটাও শুনতে পেলেন লেখক যে আবার বলছে সপুর্দমত। মানে আপনাকে খোদার কাছে মানে সোপর্দ করলাম। আফগানিস্তানে আমার ১ম পরিচয়ের সেই আফগান আব্দুর রহমান। লেখক যখন আফগানিস্তানে ১ম যান, তখন আব্দুর রহমানের সাথে তার পরিচয় হয়। শেষ দিনে সেই আব্দুর রহমান আমার বিদায় দিল। উৎসবে মানে উৎসব যখন অনুষ্ঠান, ব্যসনে মানে দুঃখ কষ্টে, আবার দুর্ভিক্ষ। একসময় আফগানিস্তানে দুর্ভিক্ষ হয়েছিল। আবার রাষ্ট্র বিপ্লব মানে রাজনৈতিক পট পরিবর্তন। কারণ যুদ্ধের পরিস্থিতি হয়েছিল, আফগানিস্তানের পরিস্থিতি চেঞ্জ হয়েছিল। এবং এই শেষ বিদায়কে যদি শ্মশান বলি, তবে আব্দুর রহমান শ্মশানেও আমাকে কাঁদ দিল। মানে শেষ বিদায়টাকে লেখক শ্মশানের সাথে তুলনা করছেন। এই বিদায়টা অনেক কষ্টের ছিল। তা উৎসবে, ব্যসনে, দুর্ভিক্ষে, রাষ্ট্র বিপ্লবে সবসময় কিংবা শ্মশানেও সবসময় লেখকের সাথে একমাত্র সঙ্গী ছিল কে? আব্দুর রহমান। স্বয়ং চাণক্য যে কয়টা পরীক্ষার উল্লেখ করে আপন নির্ঘণ্ট শেষ করেছেন, আব্দুর রহমান সব কয়টাই উত্তীর্ণ হলো। আসলে চাণক্য হলো মানে প্রাচীন ভারতের বিখ্যাত দার্শনিক এবং অর্থনীতিবিদ ছিলেন। তিনি সব বন্ধু চেনার জন্য কয়টা উপায়ের কথা বলেছিলেন। তা আসলে লেখকের মতে চাণক্য যতগুলো পরীক্ষা কঠিন কঠিন পরীক্ষার কথা বলেছে, আব্দুর রহমান যেন সবগুলোই উত্তীর্ণ হয়েছে। কারণ আব্দুর রহমানের নিঃস্বার্থ সেবা, আন্তরিকতা, আনুগত্য এগুলো সবগুলোই ছিল উল্লেখ করার মতো। এবং লেখকের সাথে তিনি তার আন্তরিকতা, তার নিঃস্বার্থ সেবা এগুলো দিয়ে লেখকের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন। এজন্য লেখক তাকে বান্ধব বলেছেন। লেখক বলছেন, তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো? তার মানে আব্দুর রহমানের যে নিঃস্বার্থ সেবা, আত্মত্যাগ, তার জন্য যে আনুগত্য এগুলো দেখিয়েছে লেখকের কাছে, এজন্য লেখকের কাছে তাকে সবচেয়ে বেশি ভালো বন্ধু মনে হয়েছে। বন্ধু আব্দুর রহমান। লেখক তাকে বন্ধু বলে উল্লেখ করলেন। জগবন্ধু তোমার কল্যাণ করুন। মৌলানা বললেন, মৌলানা হলো যিনি হলো যে লেখকের সাথে সহযোগী ছিলেন, লেখকের সাথে বিমান যাত্রা করতেছিলেন। মৌলানা বললেন, জানালা দিয়ে বাইরে তাকাও, বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন। ওই যে মৌলানা তাকে নিজের সিটটা ছেড়ে দিয়ে বলল, জানলা দিয়ে বাইরে দেখেন, হ্যাঁ? আসলে তাকিয়ে দেখি দিগন্ত বিস্তৃত শুভ্র বরফ, মানে শুধু বরফ আর বরফ দেখা যায়। তো আবার এয়ারফিল্ডের মাঝখানে সেই বিমান বন্দরের মাঝখানে আব্দুর রহমানই হবে। তার পাগড়ির ন্যাস মানে পাগড়ির লেস মাথার উপর তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। মানে আব্দুর রহমান তাকে বিদায় জানাচ্ছে তখনও। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা। আসলে শেষ দিকে কিন্তু লেখক যখন আফগানিস্তানে ছিলেন, তখন খাদ্যের সমস্যা ছিল, যুদ্ধ পরিস্থিতি ছিল, দুর্ভিক্ষ ছিল এবং অনেক কিছুতে সমস্যা হয়েছিল। তখন কিন্তু লেখক আর আব্দুর রহমান সবকিছু ভাগাভাগি করে ইউজ করেছেন। এবং পরিস্থিতি যখন একদম কন্ট্রোলের বাইরে চলে যায়, তখন কিন্তু লেখক সেখান থেকে চলে আসেন। তাহলে যেহেতু সাবান ছিল না ঘরে, আব্দুর রহমানের পাগড়ি ময়লা ছিল। কিন্তু আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের সে পাগড়ি, আর শুভ্রতম আব্দুর রহমানের হৃদয়। কিন্তু লেখকের কাছে মনে হলো যে আব্দুর রহমানের পাগড়ি যেন বরফের চেয়েও শুভ্র দেখা যাচ্ছিল, সাদা দেখা যাচ্ছিল, এবং আব্দুর রহমানের হৃদয় যেন আরো বেশি পরিষ্কার। পাঠ পরিস্থিতি দেখো। বর্তমান অংশটি লেখকের বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে গ্রন্থের শেষ পরিস্থিতির সংক্ষিপ্ত অংশবিশেষ। আফগান সরকারের শিক্ষা বিভাগে কাজ করার সময় লেখক কাবুলে অবস্থান করছিলেন। এ সময় তার গৃহপরিচারক আব্দুর রহমানের সঙ্গে গড়ে ওঠে এক গভীর মানবিক সম্পর্ক। গৃহকর্ম ছাড়াও লেখকের দেখভালের প্রতিও আব্দুর রহমানের ছিল তীক্ষ্ণ দৃষ্টি। কিছুদিন পর কাবুলে হঠাৎ অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে খাবার দাবার সহ নিরাপত্তার সংকট দেখা দেয়। এই সংকটে লেখক এবং আব্দুর রহমান অল্প খাবার ভাগ করে খেতেন। এ পরিস্থিতিতে দেশে ফিরে আসার জন্য লেখক বিমানের একটা আসন লাভ করেন। তো বিমানবন্দরে আব্দুর রহমানের কাছ থেকে বিদায় গ্রহণের সময় এক আবেগঘন অবস্থার সৃষ্টি হয়। আফগানিস্তানে লেখকের উচ্চপদস্থ বহু বন্ধু থাকা সত্ত্বেও আব্দুর রহমানকে পরম বান্ধব বলে তিনি স্বীকৃতি দিয়েছেন। আসলে মানুষের প্রতি ভালোবাসার সত্যিকারের প্রকাশ জাতি বা শ্রেণীতে আবদ্ধ থাকে না, তা সর্বদেশের এবং সর্বকালের। তাহলে এখানে তোমাদের বইয়ে একটা প্রশ্ন ছিল যে বর্ণনামূলক প্রশ্ন, যে আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে, এই কথাটি ব্যাখ্যা করো। এই কথাটা কেন বলেছেন যে আমার সত্তাকে কেউ যেন দ্বিখণ্ডিত করে ফেলেছে? যে আলোচ্য উক্তিটি প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর কাবুলের শেষ প্রহরে ভ্রমণ কাহিনী থেকে নেওয়া হয়েছে।
রাজনৈতিক অস্থিরতার কারণে প্রিয় কাবুল শহর ছেড়ে আসার মুহূর্তে লেখকের মনে যে তীব্র ও মর্মস্পর্শী বিচ্ছেদ বেদনা সৃষ্টি হয়েছিল তা বোঝাতেই তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রিয় কাবুল শহর ছেড়ে আসার মুহূর্তে লেখকের মনে যে তীব্র ও মর্মস্পর্শী বিচ্ছেদ বেদনা সৃষ্টি হয়েছিল তা বোঝাতেই তিনি এই অভিব্যক্তি প্রকাশ করেছেন। দীর্ঘদিন কাবুলে থাকার ফলে সেখানকার পরিবেশ এবং বিশেষ করে তার বিশ্বস্ত ভৃত্য আব্দুর রহমানের মতো সরল ও অকৃত্রিম মানুষের সঙ্গে লেখক এক গভীর আত্মিক বন্ধন তৈরি হয়েছিল। যদিও কাবুল শহরটি বাহ্যিকভাবে রুক্ষ ও বিপজ্জনক ছিল, তবুও সেখানকার মানুষের ভালোবাসার মায়া লেখককে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছিল। যখন দেশ থেকে রমক নিয়তে সামনে এলো, তখন লেখকের মনের ভিতরে একটা প্রচণ্ড দ্বন্দ্বের সৃষ্টি হয়। তাহলে এই ফরাসি প্রবাদের সূত্র ধরে লেখক মনে করেছেন যে প্রিয় মানুষ ও পরিচিত পরিবেশকে বিদায় জানানোর অর্থ হলো নিজের অস্তিত্বের একটা অংশ চিরতরে হারিয়ে ফেলা। তাহলে কাবুল ছাড়ার সময় লেখকের মনে হচ্ছিল তার শরীরের একটা অংশ নিরুপায় হয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, আর তার মন ও অনুভূতির অন্য এক অংশটি মায়ার টানে কাবুলের মাটিতেই রয়ে যাচ্ছে। নিজের ভিতরের এই মানসিক টানাপোড়েন এবং অস্তিত্বের বিভাজনকে বোঝাতেই লেখক তার সত্তা দ্বিখণ্ডিত হওয়ার কথা বলেছেন। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল যে মানুষের প্রতি ভালোবাসার প্রকাশ জাতি বা শ্রেণীভেদে আবদ্ধ থাকে না। মন্তব্যটি কাবুলের শেষ প্রহরে ভ্রমণ কাহিনীর আলোকে বিশ্লেষণ করো। সৈয়দ মুস্তফা আলীর কাবুলের শেষ প্রহরে রচনাটি শুধু একটা বিদায় বেলার গল্প নয়, বরং এটি জাতি, ধর্ম, সামাজিক শ্রেণীর ঊর্ধ্বে উঠে সর্বজনীন মানবতাবোধের এক অনন্য দলিল। লেখক এই কাহিনীতে দেখিয়েছেন যে মানুষের ভিতরের অকৃত্রিম স্নেহ ও মমতার ভাষা কোনো কাঁটাতার বা সামাজিক মর্যাদার ফ্রেমে বেঁধে রাখা যায় না। গল্পের প্রধান চরিত্র আব্দুর রহমান ছিলেন লেখকের গৃহকর্মী বা ভৃত্য। সামাজিক ও শিক্ষাগত যোগ্যতার বিচারে লেখক এবং তার মধ্যে বিশাল ব্যবধান ছিল। একজন উচ্চশিক্ষিত পণ্ডিত ও অধ্যাপক, আর অন্যজন সাধারণ পাহাড়ি সরল মানুষ। কিন্তু বিদায়ের অন্তিম মুহূর্তে এই শ্রেণীর দেয়াল সম্পন্নতা ভেঙে পড়ে। আব্দুর রহমানের চোখে কোনো দাসত্ব ছিল না, ছিল বন্ধুর মতো এক বুক ভালোবাসা। সে লেখকের প্রিয় টেনিস র্যাকেটটি যেভাবে পরম যত্নে আগলে রেখেছিল, তা কোনো হুকুমের দাসত্ব নয়, বরং নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ। লেখকও তাকে কোনো সাধারণ চাকরি হিসেবে না দেখে পরম বান্ধব হিসেবে বুকে টেনে নিয়েছেন। আবার জাতীয়তার দিক থেকেও তাদের মধ্যে ভিন্নতা ছিল। লেখক ভারতীয় আর আব্দুর রহমান আফগান। কিন্তু বিদায়ের প্রাক্কালে যখন আব্দুর রহমান লেখকের হাত নিজের চোখের উপর রাখলেন এবং দুজনের চোখে অশ্রুসিক্ত ছিল, তখন সেখানে কোনো ভৌগোলিক সীমানা অবশিষ্ট ছিল না। এমনকি ব্রিটিশ কর্মকর্তা স্যার ফ্রান্সিস, যার দেশের সঙ্গে আফগানদের রাজনৈতিক বৈরতা ঐতিহাসিক, তিনিও বিদায়ের সময় একজন রুচিশীল স্পোর্টসম্যান হিসেবে সৌজন্য দেখিয়েছেন এবং নিয়ম শিথিল করে লেখকের র্যাকেটটি বিমানে তোলার ব্যবস্থা করে দিয়েছেন। সবশেষে বিমানে জানলা দিয়ে বাইরে তাকানো লেখকের চোখে প্রকৃতির শুভ্র বরফের চেয়েও আব্দুর রহমানের ময়লা পাগড়ি পরিহিত মলিন মুখটি বেশি পবিত্র ও সুন্দর মনে হয়েছিল। কারণ সাবানের অভাবে কাপড় ময়লা হতে পারে, কিন্তু মানুষের প্রতি ভালোবাসা আব্দুর রহমানের মন ছিল সম্পূর্ণ কলুষমুক্ত এবং পঙ্কিলতাহীন। সুতরাং বলা যায় যে মানুষের প্রকৃত পরিচয় তার আভিজাত্যে বা জাতীয়তায় নয়, বরং তার হৃদয়ের মনুষ্যত্ব ও ভালোবাসার গভীরতায়, যা এই গল্পে চমৎকারভাবে প্রমাণিত হয়েছে। দেখো এখানে আর দুইটা আমি প্রশ্ন দিয়েছি, তোমরা দেখতে পারো এই দুইটা প্রশ্ন, তাহলে তোমরা সব কমন পেয়ে যাবা এগুলো থেকেই। যে লেখক কেন বললেন যে প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু? এর মধ্যে লেখক কি ধরনের অনুভূতির প্রকাশ করেছেন? আসলে প্রত্যেক বিদায় গ্রহণে রয়েছে খণ্ড মৃত্যু, এই দার্শনিক সত্যটি লেখক ফরাসি প্রবাদের আলোকে উচ্চারণ করেছেন। কাবুলের মাটি ও চেনা মানুষের ছেড়ে আসার চূড়ান্ত মুহূর্তে নিজের মনের গভীর ক্ষত ও শূন্যতা বোঝানোর জন্য। মানুষ যখন কোনো স্থানে দীর্ঘদিন বসবাস করে, তখন সেখানকার মানুষ, পরিবেশ এবং স্মৃতির সঙ্গে তার জীবনের একটা বড় অংশ জড়িয়ে যায়। বিদায়ের ক্ষণটি যখন সমাগত হয়, তখন চেনা সবকিছুকে পেছনে ফেলে যেতে হয়। লেখক মনে করেন এই চলে যাওয়াটা কেবল শরীরের স্থানান্তর নয়, বরং মনের একটা অংশের চিরতরে মরে যাওয়া। কোনো প্রিয় মানুষ বা ভালোবাসার স্থানকে চিরদিনের মতো হারিয়ে ফেলার যে মানসিক যন্ত্রণা, তা এক ধরনের প্রতীকী মৃত্যু। তাহলে এই উক্তির মাধ্যমে লেখক তার মনের এক চরম ও নিঃসঙ্গতা, শূন্যতা ও অভ্যন্তরীণ যন্ত্রণার অনুভূতি প্রকাশ করেছেন। যখন মানুষ তার চেনা পরিমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তার ভিতরে একটা মনস্তাত্ত্বিক বিপর্যয় ঘটে। মনের ভিতরে তীব্র হাহাকার, একাকিত্ব এবং হারিয়ে ফেলার কষ্টকে লেখক খণ্ডমৃত্যু বলে অভিহিত করেছেন। এটি এমন এক অনুভূতি যা মানুষকে মনে করিয়ে দেয় যে প্রতিটি বড় বিদায় আসলে মানুষের জীবনের একটি সোনালী অধ্যায়ের চিরসমাপ্তি ঘটিয়ে দেয়। তাহলে কাবুল থেকে বিদায় নেওয়ার সময় লেখকের ব্যক্তিগত যন্ত্রণা ও আবেগের প্রকাশ কিভাবে গল্পের সার্বিক বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত? কাবুলের শেষ প্রহরে ভ্রমণ কাহিনীর মূল সুরই হলো সম্পর্কের গভীরতা, স্মৃতির অমূল্যতা এবং বিদায়ের চিরন্তন আকুলতা। কাবুল থেকে বিদায় নেওয়ার সময় লেখকের মনের যে ব্যক্তিগত যন্ত্রণা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে,
তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তা এই গল্পের মূল প্রতিপাদ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমগ্র গল্প জুড়ে আমরা দেখি কাবুলের রাজনৈতিক অস্থিরতা এবং তার মাঝে লেখক ও তার চারপাশের মানুষের সম্পর্কের সমীকরণ। লেখক যখন কাবুল ছাড়ছেন, তখন তার ব্যক্তিগত দুঃখটি কেবল একটি দেশ ছাড়ার দুঃখ নয়, এটি আসলে আব্দুর রহমানের মতো একজন নিবেদিত প্রাণ মানুষের অকপট ভালোবাসাকে পেছনে ফেলে যাওয়ার কষ্ট। লেখকের এই ব্যক্তিগত অনুভূতি গল্পের মূল বক্তব্য, অর্থাৎ মানুষে আত্মিক টানকে পাঠকের সামনে মূর্ত করে তোলে। লেখক যখন বলেন যে তার সত্তা দ্বিখণ্ডিত হয়ে গেছে বা বিদায়ের মাঝে তিনি নিজের খণ্ডমৃত্যু দেখছেন, তখন তা আসলে কাবুলের সাধারণ মানুষের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ ও ভালোবাসার প্রমাণ দেয়। যদি লেখকের এই ব্যক্তিগত আবেগ ও যন্ত্রণার প্রকাশ গল্পে না থাকতো, তবে এটি কেবল সাধারণ রাজনৈতিক বা ভৌগোলিক বিবরণী হয়ে থাকতো। কিন্তু লেখকের হৃদয়ের এই হাহাকার ও অশ্রু সজল বিদায় গল্পটিকে একটি সাধারণ ভ্রমণ বৃত্তান্ত থেকে রূপান্তর করেছে বিশ্বজনীন মানবিক আখ্যানে। তাই বলা যায়, লেখকের ব্যক্তিগত আবেগ ও যন্ত্রণাই মূলত এই গল্পের প্রাণ এবং তা সার্বিক বিষয়বস্তুর সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।